প্রিয় ছাত্রছাত্রী, চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে আজ চতুর্থ পর্বে আমরা আলোচনা করব এ কাব্যের নায়িকা অর্থাৎ মূল নারী চরিত্র ফুল্লরা চরিত্রকে নিয়ে। গোটা মধ্যযুগীয় বাংলা কাব্যধারায় কবি মুকুন্দ চক্রবর্তীর শ্রেষ্ঠত্ব যে কয়েকটি কারণে, তার মধ্যে একটি অন্যতম দিক হল চরিত্র চিত্রণ। আর এর পিছনে ছিল কবির সুগভীর জীবন অভিজ্ঞতা এবং জীবন রসিকতা, যে বৈশিষ্ট্যগুলি তার সৃষ্ট চরিত্রগুলিকে দান করেছে অসাধারণ দীপ্তি ও উজ্জ্বলতা। সেজন্য তার অঙ্কিত চরিত্রসমূহ যেন রক্ত মাংসের জীবন্ত স্বভাবের অধিকারী হয়ে উঠেছে। কবির এই চরিত্র সৃজন দক্ষতার একটা সুনির্দিষ্ট স্মারক চিহ্ন বহন করে চলেছে তার এ কাব্যের নায়িকা ফুল্লরা চরিত্রটি, যা আমাদের বর্তমান নিবন্ধের মূল আলোচ্য বিষয়। স্নেহ, মায়া, মমতায়, ভক্তি, শ্রদ্ধায়, সেবায়, পরিচর্যায়, ঈর্ষায়, বিদ্বেষে, অভিমানে, আকাঙ্ক্ষায়, প্রত্যুৎপন্নমতিত্বে এবং স্বামী প্রেমে চণ্ডীমঙ্গল কাব্যের নায়িকা ফুল্লরা চরিত্রটি অনেক অনেক বেশি জীবন্ত। মূলত চণ্ডীমঙ্গলের নারী চরিত্রগুলির মধ্যে এই ফুল্লরাই আমরা যারা পাঠক, সেই পাঠকদের মনের বেশ অনেকখানি অংশ জুড়ে অবস্থান করে নিয়েছে। এই ফুল্লরা চরিত্রটি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর তার পঞ্চভূত গ্রন্থের নরনারী প্রবন্ধে একটি মন্তব্য করেছেন, যেটা বেশ তাৎপর্যপূর্ণ আর এ বিষয়ে বেশ প্রাসঙ্গিক বলে মনে হলো আমার। কবি রবি ঠাকুর সেখানে বলছেন, কবিকঙ্কন চণ্ডীর সুবৃহৎ সমভূমির মধ্যে কেবল ফুল্লরা যেন একটু নড়িয়া বেড়ায়। অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যে যে বিশাল চরিত্রের সমারোহ, যে চরিত্রের ভিড় দেখা যায়, সেই চরিত্রগুলির মধ্যে ফুল্লরা অবশ্যই পৃথক এবং শ্রেষ্ঠ। এবারে আমরা ফুল্লরা চরিত্রের পরিচয় সম্পর্কে জেনে নেব। সঞ্জয় কেতু ব্যাধের কন্যা, তার আগে ফুল্লরার উৎপত্তিটা আমরা প্রথম পর্বে আলোচনা রেখেছিলাম। সেখানে ফুল্লরা এবং কালকেতু কিভাবে উৎপত্তি হয়েছিল সে আলোচনা আমরা প্রথম পর্বের বিষয়বস্তু অবলম্বনে করেছিলাম। তো এখানে যেটা বলার, সঞ্জয় কেতু ব্যাধের কন্যা ফুল্লরার সঙ্গে আমাদের এই কাব্যের প্রথম পরিচয় হয় কালকেতুর সঙ্গে তার বিবাহ প্রসঙ্গে।
অর্থাৎ কালকেতু ফুল্লরার বিবাহ প্রসঙ্গে আমাদের এই কাব্যে প্রথম ফুল্লরা চরিত্রের সঙ্গে পরিচয় ঘটে। কালকেতুর পিতামাতা ধর্মকেতু ও নিদয়া ফুল্লরাকে তাদের পুত্রবধূ হিসাবে পেয়ে বেশ খুশি, বেশ আনন্দিত। আর এ আনন্দের পিছনে, এ খুশির পিছনে যথেষ্ট কারণ ছিল। সাধারণত আমরা জানি যে কোনো পুত্রবধূ যদি সুন্দরভাবে শ্বশুর শাশুড়িকে যত্ন আত্তি করতে পারে, তার সংসারকে গুছিয়ে গাছিয়ে সমস্ত রকম কাজ সামাল দিতে পারে যে পুত্রবধূ, সেই পুত্রবধূর প্রতি তার শ্বশুর শাশুড়ি সন্তুষ্ট হয়, খুশি হয়। ঠিক সেই রেশ ধরে এখানেও আমরা দেখতে পাব ধর্মকেতু ও নিদয়ার পুত্রবধূ, এই ধর্মকেতু ও নিদয়া ফুল্লরাকে তাদের পুত্রবধূ হিসাবে পেয়ে বেশ উৎফুল্ল। আর এর পিছনে আছে ফুল্লরার গৃহকর্ম নৈপুণ্য, কর্তব্য প্রবণতা এবং যেটা না করলেই নয়, শ্বশুর শাশুড়ির প্রতি প্রবল প্রবল আনুগত্য। কবি মুকুন্দ চক্রবর্তী ফুল্লরার এই গৃহিণীপনার একটি সুন্দর চিত্র, একটা ছবি অত্যন্ত দক্ষতার সঙ্গে আমাদের সামনে তুলে ধরেছেন এই গৃহ নৈপুণ্য সম্পর্কে। সেখানে কবি বলছেন, খাওয়াই ফুল্লরা বধূ ক্ষীরখণ্ড দধি মধু নিদয়ার সফল জীবন। অর্থাৎ নিদয়া হলেন এখানে শাশুড়ি, যে শাশুড়ির জীবন ধন্য হয়ে গেছে ফুল্লরাকে তাদের পুত্রবধূ হিসাবে পেয়ে, সেটাই এখানে কবি বলেছেন। শুধু এই দিকটা নয়, সংসারে যুগ্ম উপার্জনেরও যে প্রয়োজন আছে, স্বামী স্ত্রী দুজনেরই যে আয় করার ব্যাপার আছে, কাজ করার ব্যাপার আছে, ফুল্লরার মাংসের পসরা নিয়ে হাটে হাটে ফেরি করার মধ্য দিয়ে তাই এই কাব্যে আমরা প্রকাশ পেতে দেখি। এই মাংস বিক্রি করে ফুল্লরা যে কড়ি অর্থাৎ টাকা পয়সা পায়, তার দ্বারা সে প্রয়োজনীয় জিনিস কিনে এনে শাশুড়ির হাতে তুলে দেয়। সত্যি ভাবতে অবাক লাগে, বর্তমান সময়কালে এই রকম চরিত্র পাওয়া সত্যিই কষ্টকর। তাছাড়া শ্বশুর শাশুড়ি স্বামী সকলকে সেবা যত্ন দিয়ে ফুল্লরা ভরিয়ে রেখেছিল সর্বক্ষণ। কবি শাশুড়ি বধূর এই সম্পর্কটিকেও বেশ সুন্দরভাবে চিত্রিত করেছেন, ফুটিয়ে তুলেছেন কয়েকটি চরণের মধ্য দিয়ে। সেখানে কবি বলছেন, ফুল্লরা আইলে ঘরে নিদয়া জিজ্ঞাসা করে, কহে রামা হাট বিবরণ, আজ্ঞা নিদয়ার ধরে ফুল্লরা রন্ধন করে, আগে ধর্মকেতুর ভোজন। অর্থাৎ ফুল্লরা যখন মাংস বিক্রি করে বাড়ি ফেরে, তখন শাশুড়ি নিদয়া তার সমস্ত বিবরণ শুনে নেন এবং বাড়িতে এসে ফুল্লরা রন্ধন করে, রান্না বান্না করে প্রথমে ধর্মকেতুকে অর্থাৎ শ্বশুর মশাইকে খাওয়ানোর ব্যবস্থা করেন। এ থেকে বোঝা যায় যে ফুল্লরা তার স্বামীর মতোই সাংসারিক প্রয়োজনে কঠোর পরিশ্রম করত, সেই সঙ্গে সংসারের দিকটাকেও অত্যন্ত সুগৃহিণীর মতোই
চারিদিক থেকে দেখেছেন। এভাবে সুখে দুঃখে ফুল্লরার জীবন বেশ ভালোই কাটছিল, ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু নিস্তরঙ্গ নদীর বুকেও যেমন মাঝে মাঝে হাওয়ার দোলা লেগে ঢেউ খেলে যায়, বর্ষার তরঙ্গে তরঙ্গে সেই নদী হয় উথাল পাথাল, ঠিক তেমনিভাবে ফুল্লরার এই শান্ত নিস্তরঙ্গ জীবনেও এক জটিল ঘূর্ণাবর্ত অর্থাৎ ঝোড়ো হাওয়া সৃষ্টি করে এক ষোড়শী কন্যার ছদ্মবেশধারী দেবী চণ্ডী। যে নারীটিকে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনায় সুগৃহিণী, সেবাপরায়ণা, শ্বশুর শাশুড়ির প্রতি যত্নশীল, পতিব্রতা অর্থাৎ স্বামী প্রেমিকা রূপে দেখেছিলাম, এক ছদ্মবেশী চণ্ডীর আবির্ভাবের পর থেকেই সেই তাকেই আমরা দেখলাম একটু অন্য রকম ভাবে, অন্য রঙে, অন্য ধাঁচে, অন্য রূপে। এ থেকে বোঝা যায় ফুল্লরা সাংসারিক বুদ্ধি, প্রত্যুৎপন্নমতিত্ব এবং প্রখরভাবে দূরদর্শিতার অধিকারিণী ছিল এই চরিত্রটি। সাংসারিক চরম অসচ্ছলতার মধ্যেও এই ফুল্লরা চরিত্রটির একমাত্র অহংকারের জায়গা ছিল তার স্বামীর খাঁটি ভালোবাসা, নিখুঁত ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো খাদ ছিল না, কোনো গ্যাপ ছিল না। সংসারে অভাব আছে, অভিযোগ আছে, অনুযোগ আছে, এটা সত্য, কিন্তু তাই বলে তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে কোনো ফাটল ছিল না, ছিল মধুর স্নিগ্ধ প্রেম। অথচ মধ্যযুগের প্রায় প্রতিটি নারী ছিল প্রায় সতীন সমস্যায় জর্জরিত। তৎকালীন সময়ে অর্থাৎ মধ্যযুগে কৌলিন্য সমস্যার কবলে পড়ে এই সতীন সমস্যা মর্মান্তিক রূপ নিয়েছিল, যা ছিল ফুল্লরার চারিপাশে যত্রতত্র। আর সে কারণেই প্রথমেই সে দেবী অর্থাৎ ছদ্মবেশীকে বিতাড়িত করার জন্য সতী নারীর মতো ঠান্ডা মাথায় সরলতার সঙ্গে বলেছেন, স্বামী বনি তার পতি, স্বামী বনি তার গতি, স্বামী বনি তার বিধাতা। অর্থাৎ স্বামীই তার সমস্ত কিছুই, স্বামীই তার আশা ভরসা, স্বামীর উপরেই সে নির্ভরশীল। এভাবে ছদ্মবেশীকে বোঝানোর চেষ্টা করেছে, তাড়ানোর চেষ্টা করেছে, যাতে করে সে নিজের থেকেই পা তুলে নেয়। এরপর আমরা দেখি ফুল্লরা উপস্থিত বুদ্ধির প্রকাশ ঘটিয়ে তার নিজের সাংসারিক 12 মাসের সমস্যাকে আরো একটু রঙিন করে, আরো একটু বিস্তারিতভাবে কিছু বাড়িয়ে ছদ্মবেশী দেবী চণ্ডীর সামনে পরিবেশন করেছেন, যেটাকে আমরা বলছি 12 মাসা। খুব সম্ভবত দ্বিতীয় পর্বে আমরা ফুল্লরার এই 12 মাসা সম্পর্কে আলোচনা করেছি, সে কারণে এখানে আর বলছি না 12 মাসা সম্পর্কে। কারণ
এই 12 মাসা গেয়ে শোনানোর কারণ সে জানতো কোনো সুন্দরী শালঙ্করা কোনো রমণী আমার এই 12 মাসের দুঃখের সংসারে থাকতে রাজি হবে না, সম্মত হবে না। সেজন্য সে নিজের থেকেই আমার এই দুঃখের কথা শুনে আমার এই সংসার থেকে চলে যাবে, আমিও তার হাত থেকে নিষ্কৃতি পাব। এই ধারণা থেকে 12 মাসা প্রসঙ্গে বলেছেন, দুঃখ করো অবধান, দুঃখ করো অবধান, আমানি খাবার গর্ত দেখো বিদ্যমান। অর্থাৎ আমার সংসারের দুঃখের শেষ নেই, আমার সংসারে কোনো সম্বল বলতে নেই। এমনকি আমরা যে খাবার খাই, সেই খাবার খাওয়ার পাত্র পর্যন্ত আমার ঘরে নাই। সেজন্য মাটিতে গর্ত করে সেখান থেকেই আমরা খাবারটা খাই। এমনই অভাব আমার সংসারে। এটাই বোঝাতে চেয়েছেন দেবীকে, ছদ্মবেশীকে, আমাদের ফুল্লরা। কিন্তু এসব সত্ত্বেও যখন সে ব্যর্থ হয়েছে তাকে তাড়াতে, বিদায় দিতে, তখন ফুল্লরার হৃদয়াকাশে পুঞ্জীভূত ক্ষোভ এবং অভিমানের মেঘরাশি, যে ক্ষোভ জমেছিল, যে অভিমান হয়েছিল, তা বৃষ্টির মতো ঝরে পড়েছে অশ্রুবিন্দু হয়ে। এবং কাঁদতে কাঁদতে সে ছুটে চলে গেছে কালকেতুর কাছে, স্বামী কালকেতুর কাছে। এবং সেখানে গিয়ে ভালোবাসার অধিকার নিয়েই দীপ্ত ভঙ্গিতে অভিযোগের সুরে স্বামীকে অভিযুক্ত করে বলেছেন, পিপীড়ার পাখা ওঠে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। অর্থাৎ স্বামীকে এখানে সরাসরি অভিযোগ করেছেন, কোনো কথা না বলেই। বলছেন, পিঁপড়ার যেমন পাখা ওঠে মরণের কালে, ঠিক তেমনি তার স্বামী কালকেতুরও ওই রকম পাখনা গজিয়েছে। সে কারণেই সে এইরকম সুন্দরী শালঙ্করা ষোড়শী কন্যাকে তার সতীন রূপে ঘরে তুলে এনেছে। শুধু তাই নয়, সে এটাও ভেবেছে যে আমার স্বামী অর্থাৎ কালকেতু নির্মূল হয়ে যাবে এই দেবী ছদ্মবেশীকে, সুন্দরী রমণীকে ঘরে তোলার কারণে। কারণ এ কোনো গরিব ঘরের মেয়ে নয়, এ কোনো বড় রাজার মেয়ে। সে কারণে এরকম সুন্দরী, এরকম অলংকার পরিহিত। তাই সেই রাজা যখন জানতে পারবে যে তার মেয়েকে এরকম একজন দরিদ্রর ঘরে একটা ছেলে নিয়ে এসেছে, তখন সেই রাজা কালকেতুকে সমূলে ধ্বংস করে দেবে, বিসর্জন করে দেবে। সেক্ষেত্রে মৃত্যুই হবে তার একমাত্র পথ। এমনই ভেবেছেন বাঙালি নারী ফুল্লরা। এমনিতেই বাঙালি নারীরা একটু আবেগপ্রবণ বেশি, তার স্বামী সম্পর্কে, তার সন্তান সম্পর্কে আবেগপ্রবণ বেশি হয় বাঙালি নারীরা। এক্ষেত্রেও আমরা দেখি নির্দোষ নিরপরাধ কালকেতুকে নিয়ে ফুল্লরা অনেক বাড়তি কিছু বেশি বেশি করে ভেবেছেন। যাই হোক, সে যুগের মেয়েরা নির্বিবাদে পুরুষ শাসিত সমাজের বিধানকে অমোঘ বলে মেনে নিত আসলে। কিন্তু ফুল্লরা সেই যুগে দাঁড়িয়েও, সেই পুরুষ শাসিত সমাজে দাঁড়িয়েও আপন ব্যক্তিত্বে, প্রতিবাদে অটল থেকেছে। পুরুষ শাসিত সমাজ বলেই সে প্রতিবাদ করা থেকে পিছিয়ে পড়েনি। তার এইসব কথার ভিতর দিয়ে, উপরিউক্ত যে লাইনগুলো আমি বললাম, সেই লাইনগুলোর ভিতর দিয়ে এই কথাটাই যেন বারে বারে প্রকাশ পেয়েছে। আমাদের
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সবলা কবিতায় বলেছেন, এই প্রতিবাদী ব্যক্তিত্বময়ী স্বাধীন নারীদের সম্পর্কে রবি ঠাকুর তার সবলা কবিতায় বলেছেন, নারীর আপন ভাগ্য জয় করিবার কেউ নাহি দিবে অধিকার। তার এই যে বাণী উচ্চারিত হয়েছে, তার এই যে বাণী আধুনিক যুগে উচ্চারিত হয়েছে, সেই বাণী বহুদিন আগে রচিত চণ্ডীমঙ্গল কাব্যের ফুল্লরা চরিত্রের মুখে চমৎকার ভাবে আমরা মূর্ত হতে দেখি। চমৎকার ভাবে ফুল্লরা চরিত্রের মুখে এই রবি ঠাকুরের ভাষায় যেন ফুটে উঠেছে বলা যায়। এই ফুল্লরা সাংসারিক বা গার্হস্থ্য বুদ্ধিতে বেশ যথেষ্ট দক্ষতা ছিল, নিপুণ ছিল। আর সে কারণে সেই দিক থেকেই চণ্ডীর দেওয়া 7 কোটি টাকা মূল্যের মানিক অঙ্গুরীটি গ্রহণ করতে সে অসম্মত হয়েছে। এখানে তার যুক্তি যে যেখানে আমাদের খাওয়া হয় না, উদরপূর্তি হয় না দুবেলা, সেখানে এই 7 কোটি টাকার মূল্যর আংটি নিয়ে, অঙ্গুরী নিয়ে আমরা কি করব? এবং এটা নিয়ে মানুষজন, পাড়া প্রতিবেশীগণ আমাদের ঠাট্টা করবে, বদনাম করবে যে পরের ধনে বড়লোক হয়েছে। এ কথাটা চিন্তা করতেও ফুল্লরা ভাবেনি। আর এক্ষেত্রে অর্থাৎ সেই আংটিটি নিতে অসম্মত হয়েছে। এবং এক্ষেত্রে তার যুক্তি, যেটা কবির ভাষায় বলা যায়, একটি অঙ্গুরী নিলে হবে কোন কাম, সারিতে নারিবে প্রভু ধনের দুর্নাম। অর্থাৎ পরের ধনে বড়লোক হলে পাড়া প্রতিবেশীরা দুর্নাম করবে, এ দুর্নামের শেষ হবে না কোনোদিন। এ চিন্তা ভাবনাটাও এত কিছুর মাঝেও ফুল্লরা করতে ভোলেননি। এমনই একটি সজীব চরিত্র সে। সর্বোপরি স্বামীর প্রতি অর্থাৎ কালকেতুর প্রতি ফুল্লরার স্নেহ, ভালোবাসা, মমতার অন্ত নেই, শেষ নেই। ধনসম্পদ, টাকা পয়সা অপেক্ষা এই ফুল্লরার কাছে তার স্বামীই বড়। ধনসম্পত্তির প্রতি তার বিন্দুমাত্র কোনো লোভ নেই, কোনো আকাঙ্ক্ষা নেই। স্বামীর খাঁটি ভালোবাসা পেলে তাই শত সহস্র দুঃখ, কষ্টকেও, পরিশ্রমকেও সে ভুলে যেতে পারে অবলীলাক্রমে, সহজেই। আর সে কারণেই তার স্বামী অর্থাৎ কালকেতু পার্শ্ববর্তী কলিঙ্গ রাজ্যের কাছে বন্দী হলে স্ত্রী ফুল্লরা তার স্বামীর অর্থাৎ কালকেতুর প্রাণের বিনিময়ে সমস্ত অর্থ সম্পদ যা কিছু ছিল কলিঙ্গ রাজ্যের কোটালকে দিতে রাজি হয়েছে, যেটা কবির ভাষায় আরো বেশি বেশি করে সুন্দরভাবে ফুটে উঠেছে। বলছে, গোমহিষ ধান্য লেহ অমূল্য ভাণ্ডার, নফর করিয়া রাখো স্বামীরে আমার। অর্থাৎ আমার সমস্ত কিছু সম্পদ তুমি নিয়ে নাও, কিন্তু তার মূল্যে আমার স্বামীকে শুধু বাঁচিয়ে রাখো। এটা ফুল্লরার অতিচারিতা রূপ বা রোমান্স নয়। রোমাঞ্চের বশত ফুল্লরা এরকম বলেনি। এই যে অভিব্যক্তি,
এ তার জীবননিষ্ঠ, জীবন থেকেই উঠে এসেছে। এ আবেগবশত বলেনি বর্তমান নারীদের মতো। এখানে কোনো ছল চাতুরি নেই এ ভালোবাসার মধ্যে। কবি মুকুন্দ চক্রবর্তী স্বামীর প্রতি ঐকান্তিক খাঁটি ভালোবাসা যে ফুল্লরার একমাত্র মূলধন, সেই কথাটাই পাঠক মহলকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন এখানে। আর এসবের পিছনে আছে কবি মুকুন্দ চক্রবর্তীর জীবন অভিজ্ঞতা, জীবনের রস রসিকতা। আর সে কারণেই এরকম সজীব প্রাণবন্ত চরিত্র সৃষ্টি করতে পেরেছেন বলে আমার মনে হয়। আলোচনার শেষের দিকে এসে আমরা বলতে পারি, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, বিশ্বাস, সহানুভূতি, সেবা, ত্যাগ, এই ইত্যাদির সমন্বয়ে, এসব কিছুর সমন্বয়ে মিশ্রিত রূপে আমাদের পারস্পরিক সহযোগিতার, অর্থাৎ স্ত্রী পুরুষের পারস্পরিক সহযোগিতার গ্রন্থি বন্ধনে যে সংসার রচিত হয় বর্তমান সমাজে, সেই সংসারকে রক্ষা করা এবং সঞ্চালন করার মুখ্য দায়িত্ব থাকে, প্রধান কর্তব্য থাকে, দায়িত্ব থাকে একজন নারীর। এই নারী তার প্রত্যয়, তার বিশ্বাস, তার কর্তব্য, তার ভালোবাসার প্রদীপখানি জেলে তার সংসারকে আলোকিত করে রাখে, প্রজ্বলিত করে রাখে, মানুষের সামনে, সমাজের সামনে উজ্জ্বল করে তুলে ধরে তার সংসারকে একজন নারী। আমরা এই ফুল্লরা চরিত্রের মধ্যেও নারীর সেই চিরন্তন মূর্তিটি লক্ষ্য করেছি বারে বারে, প্রতিটি পরতে পরতে। বিপদে আপদে অভাবে অনটনে সে কখনোই আত্মপ্রত্যয়কে বিসর্জন দেয়নি, বরং সবকিছুর বিরুদ্ধে একা লড়াই করেছে, লড়াই করে গেছে। আর এই লড়াই করার ব্যাপারে, সক্রিয়তার ব্যাপারে তার স্বামী অর্থাৎ নায়ক কালকেতু যেখানে দৈব শক্তির দ্বারা অর্থাৎ দেবী চণ্ডীর দ্বারা পরিচালিত হয়েছে, অর্থাৎ এখানে এটা বলতে চেয়েছি যে কালকেতু চরিত্র আমরা যেটা বারবার করে বলেছি, যে কালকেতু যেখানে যেখানে অজস্র সমস্যার মধ্যে, বিপদের মধ্যে পড়েছেন কালকেতু চরিত্রটি, এবং সেই সেই বিপদের সময় তার মাথার উপরে হাত রেখেছেন দেবী চণ্ডী, এবং দেবী চণ্ডী এই কালকেতুকে প্রতি বারে বারে বিপদের সময় উদ্ধার করেছেন। কিন্তু ফুল্লরা চরিত্রের সময় এরকম কোনো দেবী তাকে সাহায্য করেনি বিপদের সময়, শত বিপদের সময় তার পাশে কেউ দাঁড়ায়নি। সেজন্য আপন ব্যক্তিসত্তার দ্বারাই এই ফুল্লরা চরিত্রটি চালিত হয়েছে বলা যায়। আর এদিক থেকে কালকেতু অপেক্ষা ফুল্লরা চরিত্রটি জীবন্ত হয়ে উঠেছে বেশি, একথা বলতেই হবে। আর এজন্যই মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরা চরিত্রটি গোটা পাঠক সমাজের কাছে, গোটা পাঠক সমাজের মনের অন্দরমহলে চির আবৃত, চিরস্মরণীয় হয়েছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আমাদের ধারণা। যাই হোক,
আজকের আলোচনা, এ পর্বের আলোচনা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।